প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 45তম বিসিএস প্রিলিমিনারি পার্ট 1 এবং পার্ট 2 তে আমি 1 থেকে 10 পর্যন্ত ম্যাথ এবং মেন্টালিটির প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি। আজকে 11 থেকে 15 পর্যন্ত তুলনামূলক জটিল এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো আজকে নিয়ে আসছি। তো আপনারা এগুলো দেখুন, পাশাপাশি এগুলো শেয়ার দিন যাতে করে অন্যরাও দেখতে পায়, অন্যরাও উপকৃত হয়। তো চলুন আজকে আমি শুরু করতেছি 11 নম্বর থেকে। 11 অঙ্কে এখানে প্রশ্ন বলতেছে যে 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছা মতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত। এটা সম্ভাবনা থেকে প্রশ্নটা আসছে, সম্ভাব্যতা থেকে আসছে। তো বন্ধুরা, এখানে আমি যদি 29 থেকে 38 পর্যন্ত দেখি সংখ্যাগুলো কি, একটু আগে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। যে 29 থেকে যদি আমি এই 38 পর্যন্ত সংখ্যাগুলো বিবেচনা করি, তাহলে এখানে কয়টা সংখ্যা আছে আমি ধারাবাহিক একটু সংখ্যাগুলো লিখি। 29-এর পর কি আছে? 30, 31, 32, 33, 34, 35, 36, 37 এবং এই যে 38। এই সংখ্যাগুলো কয়টা সংখ্যা আছে? এখানে মূলত 10টা সংখ্যা আছে। এটা বের করার আরেকটা নিয়ম হচ্ছে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয় এবং তার সাথে আপনার এক যোগ যদি আপনি করেন তাহলে কিন্তু টোটাল কতটা সংখ্যা আছে এটা আপনার বের হয়ে যায়। ঠিক আছে, এভাবে বের করা যায়। যে বড় সংখ্যাটা মানে 38 থেকে 29 বাদ দেওয়ার পর এক যোগ করতে হয়। কারণ কি? কারণ বিয়োগ করলে 29 সংখ্যাটাকে এখানে বাদ দিচ্ছেন, এই জন্য এটা বিবেচনায় আনতে হয় আর কি। তো 38 থেকে 29 বাদ দিলে হয় 9 প্লাস 1 আছে সমান সমান মূলত 10। সরাসরিও এভাবে আপনি পদ সংখ্যাটা বের করতে পারবেন, কিন্তু আমাদের এই মাঝখানের সংখ্যাগুলো দরকার, এই জন্য আমি প্রত্যেকটা সংখ্যা লিখে দিলাম। এই আগে সংখ্যাটাকে নিয়ে বিবেচনা করলেন, এবার আপনি সম্ভাবনার মধ্যে চলে আসেন। বলছে যে এখান থেকে যদি এই 10টা সংখ্যা থেকে যদি আপনি ইচ্ছা মতো একটা নেন তাহলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত। তার মানে এই যে প্রবাবিলিটি অফ মৌলিক, মানে এই যে সম্ভাবনার ব্র্যাকেটের মধ্যে আমি মৌলিক কথাটা দিলাম, যে মৌলিক পাওয়ার সম্ভাবনাটা আপনাকে বের করতে হবে। যে সম্ভাবনা অফ মৌলিক সমান কি হবে? সম্ভাবনার সূত্রটা হচ্ছে উপরে অনুকূল সংখ্যা ডিভাইডেড বাই মোট সংখ্যা, অর্থাৎ নিচে হবে মোট ফলাফল। মানে মোট কতটা সংখ্যা আছে? 10টা না, এই 10 দিতে হবে নিচে। এবার আপনার আসবে অনুকূল ফলাফল, মানে বলছে না মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা সেটি। তাহলে এই 10টা থেকে মৌলিক সংখ্যা কতটা আছে সেটা উপরে দিলে আপনার অঙ্কের অ্যান্সার হয়ে যাবে। তো দেখুন এখানে এই কয়টা সংখ্যার মধ্যে 29 একটা মৌলিক সংখ্যা, 31 একটা মৌলিক সংখ্যা এবং 37 একটা মৌলিক সংখ্যা। এখানে মূলত মৌলিক সংখ্যা আছে 3টা, বাকিগুলো যৌগিক সংখ্যা। তাহলে আমাদের অনুকূল ফলাফলটা উপরে দিতে হবে, মানে 3। অর্থাৎ মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা আছে 3/10। দেখুন এটা অপশন গতে দেওয়া আছে, অ্যান্সার হবে আপনার 3/10। এরপর 12 নম্বরে দেখুন। 12 নম্বর এটা হচ্ছে আপনার বিন্যাস সমাবেশের একটা অঙ্ক। এখানে বলতেছে 0, 1, 2, 3, 4 অঙ্কগুলির দ্বারা কতগুলি 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। এখন বিষয়টা হচ্ছে এখানে দেখুন 0 থেকে 4 পর্যন্ত আছে, মানে এখানে আছে মূলত আপনার 5টা অঙ্ক আছে। ওকে, এখন 5টা থেকে যদি আমি 5টা নেই তাহলে এগুলো হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মূলত। ঠিক আছে, 5টা থেকে 5টা মানে 5 পারমুটেশন 5, এটা হচ্ছে মানে বিন্যাসের বিষয়টা চলে আসে আর কি। এখন বলতেছে যে অর্থপূর্ণ হইতে হবে। এই 5টার মধ্যে আমি যদি একটু আপনাদেরকে ছক করে দেখাই দিই, এই সাইডে এরকম করে একটু ছক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি বিষয়টা। সেটা হচ্ছে আমি যদি এখানে ঘর বানাই, আপনার 5টা ঘর বানাই, এরকম করে 5টা ঘর বানাইলাম। এখন এই যে আমরা 5টা সংখ্যা দেখতেছি, 5টা অঙ্ক দেখতেছি, এর মধ্যে যদি 0টা আপনার সামনে চলে আসে এবং এ পাশে এই বাকি 4টা সংখ্যা আপনি এলোমেলো ভাবে সাজান, তাহলে এই সংখ্যাগুলো কিন্তু 0 সামনে থাকলে এটা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় না। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু প্রকৃতপক্ষে অর্থপূর্ণ হয় না 5 অঙ্ক বিশিষ্ট, মানে এটা অঙ্কটা হয়ে যাবে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এরকম সংখ্যা কতগুলো আছে? 0কে সামনে রাখলে বাকি 4টা সংখ্যা এখানে ইচ্ছা মতো কিন্তু আপনার নিতে পারি আমি, মানে এটাকে 4p4 উপায়ে নেওয়া যায়। এটা হচ্ছে 4p4 উপায়ে, বা এটাকে 4 ফ্যাক্টোরিয়াল বলা হয়। এত উপায়ে মূলত এই অংশটাকে সাজানো যায়। তাহলে এই 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো আপনাকে বাদ দিতে হবে। মানে এই যে 4p4 এটা বাদ দিলে মূলত আপনার কাঙ্ক্ষিত সংখ্যা অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা আমরা পেয়ে যাবো। তাহলে 5p5 মানে এটাকে 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, এই চিহ্নটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল চিহ্ন, মাইনাস 4p4 মানে এটাকে লেখা যায় 4 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল বানানোর নিয়মটা হচ্ছে এরকম, যে কোনো সংখ্যার সাথে ফ্যাক্টোরিয়াল থাকলে ওই সংখ্যাটা থেকে কমাইতে হয়, এক এক করে কমতে হয়। যেমন 5 × 4 × 3 × 2 × 1, এই যে এগুলো হচ্ছে আপনার 5 ফ্যাক্টোরিয়াল মান। যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল করলে সেই সংখ্যাতে 1 পর্যন্ত যে অঙ্কগুলো পাওয়া যায় সেগুলোকে গুণ করলে মূলত তার ফ্যাক্টোরিয়াল মান পাওয়া যায়। এগুলো গুণ করলে কত হবে? 120 হয়। অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল মান কিন্তু আপনার 120। 4 ফ্যাক্টোরিয়াল মান অনুরূপভাবে আমরা কত পাই? 4 থেকে 1 পর্যন্ত আপনাকে গুণ করতে হবে। তাহলে 4 × 3 × 2 × 1, এটা আমরা গুণ করলে কত পাচ্ছি? 3 4 12, 12 2 24 পাচ্ছি। 4 ফ্যাক্টোরিয়াল মান কত? 24। অর্থাৎ 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্য থেকে এই 24টা অঙ্ক থাকবে যারা 5 অঙ্ক বিশিষ্ট হবে না, প্রকৃতপক্ষে তারা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সেগুলোকে আপনার বাদ দিলেই অ্যান্সারটা চলে আসবে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে আপনার 120 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে আপনার 24। এই 24 এখান থেকে বাদ দিলে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 96 হয়।
তাহলে আমরা বলতে পারি যে অর্থপূর্ণ কতগুলো পাঁচাঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে, এটা হবে 96টা হবে, যেটা অপশন ক হবে অ্যান্সার। অ্যান্সার হবে 96। এরপরে দেখুন 13 নম্বরটা বলছে যদি x is to y equal to 2 is to 3 এবং y is to z equal to 5 is to 7 হয়, তাহলে x is to y is to z এর মানটা কত হবে? এটা অনুপাতের অঙ্ক। আমি এটা আপনাদেরকে সাধারণত কম পরিচিত একটা রুলস দিয়ে করে দেবো। এটা 2-3 উপায়ে করা যায়, বেশ কয়েক উপায়ে করা যায়। সেটা হচ্ছে যেটা অনুপাত বের করতে বলছে, এটা আমরা লিখবো। লেখার পরে এই যে x is to y মান 2 is to 3, তাহলে x is to y মানে এই 2 আর 3 টা x বরাবর দেব আমরা 2 আর y বরাবর দেব 3, মানে x is to y মানটা এই লাইনে বসাইলাম। এরপরে y is to z এর মান দেখুন, y is to z আছে, এই লাইনে তো বসানো যাবে না, পরের লাইনে আমি আসবে। তাহলে কত হচ্ছে 5 এবং এই 7 বসিয়ে দিলাম। কোথায় দেখুন y আর z বরাবর, y আর z বরাবর 5 আর 7 বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমার কিন্তু নির্ণয় অনুপাতটা আমি পেয়ে যাবো। সেই ক্ষেত্রে এই যে ফাঁকা জায়গার যে সংখ্যা, আমি কোথা থেকে সংখ্যাটা বসাবো? সবসময় কি করতে হবে? সাইড থেকে সংখ্যা বসাইতে হবে। ওকে, তাহলে দেখুন, আর এটা খেয়াল করবেন আপনারা যে কোনো এক পাশেই সংখ্যা থাকবে সবসময়, টেনশনের কারণ নাই। তাহলে আমি যদি এই সংখ্যাটা এখানে পূরণ করতে চাই তাহলে সাইডে যদি চিন্তা করি, এই সাইডে নাই, কিন্তু এই সাইডে কত আছে? 3 আছে, এখানে আমি 3 নিয়ে নেব। নিচের বা উপরের কিন্তু নেওয়া যাবে না, মাথায় রাখতে হবে। ওকে, অনুরূপভাবে এই জায়গাটা যদি দেখি তাহলে সাইড থেকে নিতে হবে। তাহলে এই ফাঁকা জায়গাটা সাইডে কত আছে? 5 দিয়ে আমি পূরণ করে দেব। ঠিক আছে, এই যে 5টা আমি নিলাম। নেওয়ার পর যদি আমি আবার গুণ করে দিই তাহলে কিন্তু আমার নির্ণয় অনুপাতটা বের হয়ে যাবে। দেখুন 5 দুগুণ 10, অনুপাত চিহ্ন আছে, অনুপাত বসাইলাম। 3 5 গুণ করলে কত হচ্ছে? 15। তারপর অনুপাত 3 7 গুণ করলে কত হবে? 3 7 21, অর্থাৎ 10 15 এবং 21 অনুপাত। এগুলো হবে আপনার অ্যান্সার, যেটা আপনার অপশন খ তে দেওয়া আছে। অ্যান্সার হবে আমাদের খ। এরপরে জ্যামিতি থেকে একটা প্রশ্ন আছে। দেখুন বলছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? বন্ধুরা আমি এখানে একটু আপনাদের একটু ক্যালকুলেশন আগে একটু দেখাবো। সেটা হচ্ছে আমাদের থিটার মান যদি ডিগ্রিতে দেওয়া থাকে, যেমন এখানে আপনার 60 ডিগ্রি আছে, ডিগ্রিকে যদি আপনি রেডিয়ানে প্রকাশ করতে চান তাহলে কি হবে? 60 ইনটু পাই বাই 180 করলে এটা কিন্তু আপনার রেডিয়ান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে থিটার জায়গায় 60 ইনটু পাই বাই 180 লেখা যাবে, তাহলে কি হবে? সেটা রেডিয়ান হয়ে যাবে। এবং আরেকটা জিনিস বলি আপনাদের, কি বলছে? বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার, ব্যাস মানে কিন্তু আপনার ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এই যে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 2r এর মান কিন্তু হচ্ছে আপনার 12 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমাদের সূত্রের মধ্যে মূলত r এর মানের দরকার হবে। তাহলে এখান থেকে আমি যদি r এর মান বের করতে চাই তাহলে 12 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 6 হবে না? এই যে 6 সেন্টিমিটার আমি এখানে পাবো। ওকে, এবার আমি অঙ্কের মধ্যে চলে আসি। বলতেছে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? বৃত্তচাপ যদি হয় আপনার s, সূত্র হচ্ছে s ইকুয়াল টু r থিটা। এটা হচ্ছে বৃত্তচাপ নির্ণয়ের সূত্র। এবার আমি r এর মান বসাই। r এর মান কত? 6 ইনটু থিটার মানটা আমি কত পেয়েছি? দেখুন 60 ইনটু পাই বাই 180। আমি এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের নির্ণয় চাপের দৈর্ঘ্যটা আমি পেয়ে যাব। দেখুন এই 60 দিয়ে যদি 180 কে ভাগ করি তাহলে কত পাবো? আমি এখানে 3 পাবো। আবার 3 দিয়ে যদি আমি 6 কে ভাগ করি তাহলে কত পাবো? 2 পাবো। তাহলে 2 এবং পাই যদি আমি এখানে গুণ করে দেই তাহলে কি হয়? 2 পাই হয়। ঠিক আছে, এবং আমাদের বলতেছে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? অপশন দেখুন গ তে দেওয়া আছে 2 পাই, সুতরাং অ্যানসার হবে আপনার গ। এরপরে আমি 15 নম্বর অঙ্কটা যদি আসি, দেখুন বলতেছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এই 1:2√2:3। আমি বলছে যে এরকম যদি হয় তাহলে বৃহত্তম কোণটির মান কত? বাহুর অনুপাত দিয়ে আপনাকে কোণ নির্ণয় করতে বলছে, তার মানে আপনাকে দেখতে হবে এটা কি ধরনের ত্রিভুজ। তো বন্ধুরা এখানে মূলত এখানে যারা আপনার একটু প্র্যাকটিস বেশি বেশি করলে বুঝতে পারবেন, এই প্রথম দুইটা বাহুর সাথে 3 এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা মূলত সমকোণী ত্রিভুজ। তারপর আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজে আমরা কি জানি? ছোট বাহু দুইটার স্কয়ারের যোগফল বড় বাহুটার সমান হয়, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কিন্তু অতিভুজ স্কয়ার হয়। তাহলে আমি যদি একটু ক্যালকুলেশন করি লেফট হ্যান্ড সাইডে, এই দেখুন 1 এর উপর আমি স্কয়ার দিচ্ছি প্লাস এই যে 2√2 তার উপর স্কয়ার দিলাম, মানে ছোট বাহু দুইটার স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা যে কোনোটা লম্ব যে কোনোটা ভূমি হতে পারে, ইকুয়াল টু অতিভুজ স্কয়ার বা বড় বাহুটার উপর স্কয়ার। যদি দুই পাশের মান সমান হয় তাহলে বুঝতে হবে এটা সমকোণী ত্রিভুজ। তো পরের লাইনে একটু ক্যালকুলেশন করি। দেখুন এটা 1 কে স্কয়ার করলে 1 হয়, আর এটা 2 এর উপর স্কয়ার করলে আপনার 4 হয়, ইনটু √2 এর উপর স্কয়ার করলে শুধু 2 হবে, ইকুয়াল টু 3 এর উপর স্কয়ার করলে কত হবে? 9 হবে। এটা আরেকটু ক্যালকুলেশন করি, 1 প্লাস 4 দুগুণে কত হবে? 8 হবে, ইকুয়াল টু কত? 9। পরের লাইনে দেখুন তো, অতএব এটা যোগ করলে কি 9 ইকুয়াল টু 9 হয় না? তার মানে দুই পাশে যখন সমান হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের গঠনটা একটু আপনাদের ক্লিয়ার করে দেই। দেখুন এটা হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণ সমকোণ। ঠিক আছে, মানে সমকোণ বলতে এই যে 90 ডিগ্রি। ঠিক আছে, তো বন্ধুরা আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি যদি হয় তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি। হ্যাঁ, সেক্ষেত্রে বৃহত্তম কোণের মানটা কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। আপনারা এখানে চাইছে যে বৃহত্তম কোণটির মান কত, তাহলে বৃহত্তম কোণটির মান হবে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ সুতরাং বৃহত্তম কোণের মানটা হবে আপনার 90 ডিগ্রি। দেখুন এটা আপনার ঘতে দেওয়া আছে। তো এভাবে মূলত আপনারা যদি বুঝে বুঝে করেন এই অঙ্কগুলো, এটা দেখুন এগুলো কিন্তু আপনার ইন্টার লেভেলের প্রশ্ন, এগুলো বা হায়ার ম্যাথে আছে 9 10 এর এই যে সম্ভাব্যতাটা আছে হায়ার ম্যাথে, আর এটা কিন্তু ইন্টার লেভেলের প্রশ্ন।
তাছাড়া অন্যান্য প্রশ্নগুলো যেগুলো আছে তুলনামূলকভাবে একটু জটিল, আপনারা যদি ভালোভাবে করেন তাহলে আশা করি বুঝে যদি করেন তাহলে এই অঙ্কগুলো আপনাদের আর সমস্যা হবে না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, এগুলো বেশি বেশি শেয়ার দেন, অন্যদেরকেও জানার সুযোগ করে দেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।